বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা ঠিক কোন দিকে যাচ্ছে? সম্প্রতি এই সম্পর্ক নিয়ে দুটো একেবারে ভিন্ন চিত্র সামনে আসছে। একদিকে বলা হচ্ছে দুই দেশের মধ্যে একটা নাটকীয় উন্নতি ঘটছে, আবার আরেকটা পক্ষ বলছে না, কিছুই বদলায়নি, সবকিছু আগের মতোই আছে। চলুন এই দুই ভিন্ন বাস্তবতার গভীরে গিয়ে আসল ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো মূল প্রশ্নটা হলো, এই সম্পর্কটা কি আসলে একটা নতুন মোড় নিচ্ছে, নাকি পর্দার আড়ালে সেই পুরনো নীতি এখনো চলছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা দুটো পরস্পর বিরোধী দাবিকে পাশাপাশি রেখে দেখব। প্রথমে তাদের কথা শোনা যাক যারা মনে করছেন সম্পর্কটা বদলাচ্ছে। আচ্ছা, প্রথমে চলুন আশাবাদী চিত্রটা দেখি, যা মানব জমিন পত্রিকার একটা প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। এই রিপোর্ট অনুযায়ী দুই দেশের সম্পর্কের যে বরফ জমেছিল সেটা গলতে শুরু করেছে এবং খুব বড় একটা ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। 5ই আগস্টের পর একটা সময় তো সম্পর্ক প্রায় শত্রুতার পর্যায়ে চলে গিয়েছিল। মিডিয়াতে যুদ্ধ, বাণিজ্য বন্ধ, কি না হয়েছে। পরের প্রায় 10 মাস ধরে এই অচলাবস্থাটাই ছিল। ভিসা বাতিল, সীমান্তে উত্তেজনা, সবই আমরা দেখেছি। কিন্তু জুন মাস থেকে পরিস্থিতি একটু একটু করে বদলাতে শুরু করে। শোনা যায় একটা ইউরোপীয় দেশ আর যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে। আর সবচেয়ে বড় ঘটনাটা ঘটে সম্প্রতি, যখন দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর বাংলাদেশের ডক্টর খলিলুর রহমানের মধ্যে একটা বেশ আন্তরিক বৈঠক হয়। এটাকেই এখন এই পরিবর্তনের সবচেয়ে বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। আর এই স্লাইডের কথাটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তার বাংলাদেশ নীতিতে একটা বড়সড় পরিবর্তন এনেছেন। মানেটা কি? মানে হলো, আগে যেখানে গোয়েন্দা বা নিরাপত্তা সংস্থাগুলোর রিপোর্টের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হতো, এখন সেই এজেন্সি নির্ভর কৌশল বাদ দিয়ে সরাসরি রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরে সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, তার পক্ষে কিছু স্পষ্ট লক্ষণও কিন্তু তুলে ধরা হচ্ছে। যেমন প্রধানমন্ত্রী মোদী এখন ব্যক্তিগতভাবে পুরো বিষয়টা দেখছেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তার টুইটটাকে একটা বেশ উষ্ণ বার্তা হিসেবেই দেখা হচ্ছে। ওদিকে বাংলাদেশও কিন্তু ইতিবাচক সাড়া দিচ্ছে। ডক্টর ইউনূস যেমন বলেছেন, সম্পর্কটা হওয়া উচিত পারস্পরিক সমতার ভিত্তিতে, দেশের আকারের ওপর নয়। আর নতুন সরকারের নীতিও হলো বন্ধুর সঙ্গে বন্ধুত্ব। সব মিলিয়ে একটা নতুন শুরুর ইঙ্গিত, তাই না? তো এই পর্যন্ত শুনে তো মনে হচ্ছে বাহ, সব তো ঠিকঠাক হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই দাবিগুলো আসলে কতটা সত্যি, নাকি এর আড়ালে অন্য কোনো গল্প আছে? চলুন এবার দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা একটু খতিয়ে দেখি। বিশ্লেষক সাজ্জাদ কাদিরের মতে, ভারতের নীতিতে আসলে কোনো মৌলিক পরিবর্তনই আসেনি। তিনি মানব জমিনের প্রতিবেদনটিকে এক পেশে বলে দাবি করছেন। তার যুক্তি হল, সম্পর্ক এখনও আগের মতোই বেশ তানাপূর্ণ অবস্থাতেই আছে। এই পাল্টা দাবির মূল ভিত্তি হল দুটো বিষয়, যেখানে ভারত নাকি তার আগের অবস্থানই একদম অটল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য অনুযায়ী তারা বাংলাদেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এই দাবিতে তারা এক চুলো নড়েনি। এছাড়া নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রীর বিষয়েও ভারত কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। এই দুটো অবস্থানই নাকি প্রমাণ করে যে তাদের নীতিতে আসলে কোনো পরিবর্তন আসেনি। রাজনীতির এই মতবিরোধের পাশাপাশি অর্থনীতি নিয়েও কিন্তু দুই রকম কথা শোনা যাচ্ছে। এক পক্ষ দাবি করছে বাংলাদেশ ভারতের ওপর থেকে অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে ফেলছে, কিন্তু অন্য পক্ষ বলছে এই দাবিগুলোর সাথে বাস্তবতার কোনো মিলই নেই। এই স্লাইডটা দেখুন, এখানে দুটো বিপরীত ধর্মীয় অর্থনৈতিক দাবিতে পাশাপাশি দেখানো হয়েছে। যেমন মানব জমিনের দাবি ছিল ভোজ্য তেলের ব্যবসাটা আমেরিকার কাছে চলে গেছে। পাল্টা যুক্তি হলো, হ্যাঁ গেছে তো ঠিকই, কিন্তু এর ফলে বাংলাদেশের সাধারণ ভোক্তাদের এখন অনেক বেশি দাম দিয়ে তেল কিনতে হচ্ছে। আবার দাবি করা হয়েছিল কাপড়ের ব্যবসা নাকি পাকিস্তানে চলে গেছে, কিন্তু এইটিকে সরাসরি মিথ্যা বলা হচ্ছে, কারণ কাঁচামালের জন্য বাংলাদেশ এখনও ভারতের উপরই পুরোপুরি নির্ভরশীল। ঠিক একইভাবে চীনে হাসপাতাল বানানো বা রোগীদের চীনে চলে যাওয়ার দাবির পক্ষেও কোনো বাস্তব প্রমাণ মেলেনি। আর এই একটা সংখ্যাই হয়তো পুরো বিতর্কের সারমর্ম বলে দেয়, 85%। অবিশ্বাস্য হলেও সত্যি, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রায় 85% কাঁচামাল এখনও ভারত থেকেই আসে। তাহলে এই ব্যবসা অন্য দেশে চলে যাওয়ার দাবিটি আসলে কতটা সত্যি তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন কিন্তু থেকেই যায়।
তাহলে এই যে দুটো একেবারে আলাদা চিত্র আমরা দেখলাম, এখান থেকে ভবিষ্যতের জন্য কি উপসংহারে আসা যায়? সম্পর্কটা আসলেই ভালো হওয়ার জন্য ঠিক কি প্রয়োজন? এই প্রশ্নের দুটো পক্ষ দুটো ভিন্ন উত্তর দিচ্ছে। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী সম্পর্কের উন্নতির পথ একটাই, আর সেটা হলো একটা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন। তাদের মতে ভারত সবসময় এই দাবিটাই করে আসছে এবং একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সম্পর্কের মৌলিক কোনো উন্নতি সম্ভব নয়। সংক্ষেপে বললে আমাদের সামনে দুটো সুস্পষ্ট ছবি। প্রথমটা বলছে পারস্পরিক শ্রদ্ধা আর সমতার ভিত্তিতে একটা নতুন রাজনৈতিক সম্পর্কের সূচনা হচ্ছে, আর দ্বিতীয় ছবিটা বলছে যতক্ষণ না পর্যন্ত মৌলিক গণতান্ত্রিক সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ সম্পর্কটা এভাবেই থমকে থাকবে এবং অর্থনৈতিক বাস্তবতাও বদলাবে না। শেষ পর্যন্ত আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, বাস্তবতা বেশ জটিল। প্রশ্ন হলো, সমতার ভিত্তিতে একটা টেকসই সম্পর্ক গড়ে তুলতে দুই দেশ কি আদৌ প্রস্তুত? এই পথে যে প্রধান চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার মতো রাজনৈতিক সদিচ্ছা কি দুই পক্ষেরই আছে? এর উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে।